জামিরা থেকে কলকাতা 1480 কিলোমিটারের পথ। আর এই দেখুন জামিরা স্টেশনের দৃশ্য। ধীরে ধীরে ট্রেন এসে জামিরা স্টেশনে প্রবেশ করছে। ট্রেন আসতেই ট্রেনে আমি উঠে পড়লাম। কলকাতা জামিরা থেকে ধীরে ধীরে কলকাতা সাইরেন ট্রেন ছাড়ছে এবং এই মুহূর্তে কামরার অবস্থা, আমরা নামমাত্র প্যাসেঞ্জার। জামিরা থেকে কলকাতা প্রত্যেকটা স্টেশনের বিবরণ, প্রত্যেকটি স্টেশন ট্রেনটি কোথায় গিয়ে থামে সব কিছু অবশ্য দেখাচ্ছি। এই দেখুন ধীরে ধীরে জামিরা রেলওয়ে স্টেশন ছেড়ে দিচ্ছে বহু প্রতীক্ষিত সাইরেন কলকাতা এক্সপ্রেস। অবশ্য বদরপুর পর্যন্ত কোনো দৃশ্য নেব না বা নেইনি, তবে আমরা যখন বদরপুর ছেড়ে দিলাম তার দৃশ্যাবয়ব এই, যারা এই গরমের বন্ধে দূরেও কোথায় যেতে পারেননি তাদের জন্য এটা উপযুক্ত জায়গা। ট্রেনটি পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলছে, আর এটা হচ্ছে হাফলং প্রবেশ করার আগের রাস্তা, যে পথ দিয়ে সড়ক পথে হাফলং পৌঁছাতে হয়। গরমের বন্ধে যারা দূরেও কোথায় যেতে পারেননি তারা অবশ্যই এই ন্যাচারাল সিনারি উপভোগ করতে পারেন। যারা গুয়াহাটিতে যাতায়াত করেন তারা অবশ্য প্রতিদিন এই দৃশ্যের সাক্ষী। ট্রেন পথে অত্যন্ত মায়াবী লাগে। শুধুমাত্র এই দৃশ্যটি দেখুন। কম টাকায় ঘুরে যদি হাফলং ঘুরে যেতে চান, এটি হচ্ছে নিউ হারাঙ্গাজাও স্টেশনের দৃশ্য। আর এখানে ট্রেনটি থেমে আছে। এদিক দিয়ে এইদিকের দৃশ্যটা দেখুন, আর এদিকে দৃশ্যটা দেখুন। এই সুন্দর স্টেশনটি দেখুন এবং বলুন তো এই স্টেশনটির নাম কি? যারা গুয়াহাটিতে প্রতিনিয়ত আসা যাওয়া করেন, এই স্টেশনটি কমপ্লিট টার্নিংয়ের উপর। আমি বলছি এটি হলো গিয়ে হাতিখালি স্টেশন, এবং এই হাতিখালি স্টেশনের সুন্দর ভিউ হচ্ছে এটি, আপনারা উপভোগ করুন। ট্রেনটি রাত 7:30টায় আসার কথা, সেই ট্রেনটি এসেছে রাত প্রায় 10টায়। আর আমরা এখন আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। সেই সাত সকালে ঘর থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তারপর আমরা খুবই ক্ষুধার্ত, খাবার অন্বেষণ করছি কিন্তু ভাত পাচ্ছি না স্টেশনে খুঁজে। আর স্টেশন থেকে ভাত নিতে হলে আপনারা অবশ্যই একটু দেখে শুনে নেবেন। স্টেশনগুলিতে ভাতের দাম বেশি হয় আর এগুলো খাওয়ার উপযুক্তও থাকে না। অবশেষে আমি আর রবিজুল খুব ঘোরাঘুরি করলাম কিন্তু ভাত পেলাম না, সেই বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়লাম। আমরা IRCTC-তে অর্ডার করলাম, ভাত এলো। IRCTC থেকে ভাত আনাইছে, সারাদিন পুরো উপবাস আসলাম। ক্ষুধার্ত মানুষ, ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর এক ঘুমে রাত পোহালো নিউ জলপাইগুড়ি জংশনে কুলিদের হাঁক ডাকে এবং চাওয়ালাদের হাঁক ডাকে। চলুন, প্রায় 2.5 ঘন্টা দেরিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের ট্রেন, আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। সময় কাটানোর জন্য আমরা লুডো খেলায় ব্যস্ত হয়ে পড়লাম। কয়েকজন প্যাসেঞ্জার, আমি এবং রবিজুল, বেশ ভালো জুড়ি আমরা পেয়েছি। অবশ্যই তাদের নিয়ে সময়টা কুচবিহার পর্যন্ত বেশ ভালোই কেটেছে। আর অন্যদিকে চলছে আমাদের দ্রুতগতির ট্রেন। বিশ্বাসই হচ্ছিল না যে ট্রেনটি নিউ জলপাইগুড়ি আসতে গিয়ে প্রায় 3-4 ঘন্টা লেট করে ফেলে, সেই ট্রেনটি তুফান গতিতে ছুটছে। দেখুন তো, এই দৃশ্যটি দেখে বিশ্বাস হচ্ছিল না প্রথমেই। ও দেখো, আমরা দাদা 70-80 টাকা আম কেজি, 100 টাকা। ও দেখো, ওটা গাছ থেকে গিয়ে ধরে। মালদা টাউন প্রবেশ করার আগ থেকেই সারি সারি আম বাগান দেখতে লাগলাম এবং দ্রুত বেগে চলছে
আমাদের ট্রেন। ভেবেছিলাম মালদা টাউনে গিয়ে অবশ্য আমের দেখা পাবো বা আম খুবই সস্তায় পাবো, কিন্তু মালদা স্টেশনে অনেকক্ষণ ট্রেন থামলো। আমরা রাতের বেলা সেই আইআরসিটিসির খাবার খেয়েছিলাম, তো চেয়েছিলাম স্টেশন থেকে খাবার সংগ্রহ করতে, তাই দ্রুত খাবার সংগ্রহ করলাম, আমের দিকে বা আম কেনার দিকে নজর দিলাম না। মালদার ফজলি আমের বাগান, বৃহত্তর বাগান। আমরা এই মুহূর্তে ওল্ড মালদা স্টেশন অতিক্রম করলাম। কিছুক্ষণের মধ্যে দৌড়ের দেশ মালদায় প্রবেশ করব। সেখানের ফজলি আম, এরপরে তারপর নানা ধরনের আম থাকে না, কি যেন ল্যাংড়া আম, তো সেই সবের বাজারটা কীরকম যদি স্টেশনে মেলে। ফাইনালি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালাম। আমি একটা ব্যাপারে অবাক হচ্ছি এখানে আমের বাগানগুলো দেখে দেখে, যে এখানের স্থানীয়রা হয়তো বিয়ে শাদি দিতে এমন করে জিজ্ঞাসা করেন যে তোমার বাড়িতে কয়টি আমের বাগান আছে। আপনি যেই এই বিশাল জলাশয় দেখছেন, এটি হচ্ছে ফারাক্কা ব্রিজ থেকে তোলা। ফারাক্কা জংশনে প্রবেশ করার আগেই এই দৃশ্য দেখতে পেলাম। প্রথমে চিনতে পারিনি, ভাবলাম এটি কি, পরে ম্যাপ দেখে অনুমান করলাম যে এটি সেই ফারাক্কা জংশন। তো ফারাক্কা জংশনে আর আমি নামলাম না, মালদা থেকে যে খাবারগুলো নিয়েছিলাম সেগুলো খেয়ে দ্রুতগতির ট্রেনে আবার বসে রইলাম। ফাইনালি জঙ্গিপুর রোড স্টেশনে এসে উপনীত হলাম। যাত্রাটা বেশ উপভোগ করছি বটে। আর এই পুরো অবয়ব, এই দেখুন আমাদের লম্বা দীর্ঘ ট্রেন, আর এদিক দিয়ে এই পুরো ট্রেন। এই হচ্ছে জঙ্গিপুর স্টেশন। আমাদের যাত্রাপথে এখন 1327 কিলোমিটার। এই মুহূর্তে আমরা নৈহাটি জংশনে এসে অনেক প্যাসেঞ্জার দিই এবং প্রচণ্ড গরমও বটে। পুরো কামরাটা দেখাতে চাইছিলাম, বাট কেন কত সময় থাকে বাবা, দেখো না কত সময় থামবো। নৈহাটি জংশনে ধীরে ধীরে ট্রেন প্রবেশ করছে। বিশাল বড় মাপের স্টেশন। এখান থেকে আমাদের গন্তব্যপথ এখনও প্রায় 1 ঘন্টার পথ, এবং এই হচ্ছে নৈহাটি জংশন। আর এখানকার লোকজন দেখুন, ট্রেন যদিও 1 ঘন্টা দেরিতে যাচ্ছে, তবে গুয়াহাটি ছাড়ার পর আর দেরি করে নেই। এই জংশনের অন্যান্য প্ল্যাটফর্মগুলি দেখুন, যেগুলি লোকাল প্যাসেঞ্জার ট্রেন আছে। প্রচুর লোকেরা এই শহরে ট্রেনে চলাচল করেন, ট্রেনে যাতায়াত করেন। পুরো স্টেশনে ভিড়, এবং কয়েকটা প্ল্যাটফর্ম আছে, তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই দেখছি ভিড়। সম্ভবত কোনো লোকাল ট্রেন আসবে মনে হচ্ছে। গতদিন আমরা তো 3টি আসন নিয়েছিলাম এইখানে, তো আমাদের সাথে 2টো বাচ্চা ছিল, সেই হেতু এখান থেকে দাদারা আমাদেরকে একটি সিট অফার করলেন। তো এই দাদা উনি আমাকে অফার করেছিলেন সিটটা। দাদা আপনি করপোরা, হ্যাঁ করা। তারপর এই আসনটা পেলাম, এখানে আরামসে শুয়ে শুয়ে। অর্থাৎ দীর্ঘযাত্রায় এই ব্যাপারটা ঘটে যে একটা ফ্যামিলির মতো হয়ে যায়। এখানে অপেক্ষা করছি। জায়গাটা কলকাতা স্টেশনের আমাদের গন্তব্যস্থলের একেবারেই সন্নিকটে। কলকাতা এক সময় ছিল ভারতের রাজধানী। এই কলকাতার বর্তমান অবস্থাটা কেমন আমরা ঘুরে ঘুরে দেখব। আর আমি এখানে ক্যামেরা ধরার উদ্দেশ্যটা হচ্ছে, এদিকে রবিজুল ভিডিও বানাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, আর এই হচ্ছে পুরো ট্রেনের কম্পার্টমেন্ট। দমদম জংশন অতিক্রম করছি, আর এই হচ্ছে দমদম স্টেশন। তুমি মাথা
গন্তব্যে এসে পৌঁছলাম দীর্ঘ 31 ঘন্টার পর, এবং সবাই নেমে পড়েছেন। এই দিকের দৃশ্যা ভয়াবহ দেখুন, আর এই দিকের দৃশ্যা ভয়াবহ দেখুন। আমরা চলে এসেছি একেবারে কলকাতা সায়রং এক্সপ্রেসে করে। এখন প্রথমে রুম নেব, তারপর কোথায় কোথায় ঘুরতে যাই বা আমাদের ডেস্টিনেশনটা কি সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরব। ওই অলসো বুক এ কার। ফাইনালি আমরা একটা গাড়িও বুক করলাম। গাড়িটা আসছে 400 টাকা আমাদেরকে জাকারিয়া স্ট্রিটে নিয়ে দেবে। সেই চিরাপরিচিত কলকাতা, এবং এই কলকাতায় আমাদের প্রথম যাত্রা। এগিয়ে যাচ্ছে কলকাতার গলি ধরে, এবং আমাদের যাত্রার সঙ্গে আছে যে জাকারিয়া, ওনাকেই আমরা স্টেশনে কলকাতা স্টেশন থেকে নিলাম। আমরা মানিকতলা স্ট্রিট ধরে এগিয়ে যাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলায় গিয়ে ধর্মকর্ম করি কিংবা না করি, সেখানকার দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সামনে সারি সারি গাড়ি, আর প্রতিমধ্যে ট্রামের লাইন। এই ব্যস্ততম রাস্তায় আন্তরিক সৌহার্দ্য খুঁজে পাবেন প্রতিমধ্যেই। পথের মধ্যে আছে নানা ধরনের খাবারের স্টল, একজন সেখান থেকে নির্দ্বিধায় খেতে পারবেন। কলকাতা পদার্পণে আমরা বুঝতে পেরেছি সেখানকার মানুষগুলো যথেষ্ট আন্তরিক, কিন্তু কথাটা হচ্ছে আপনাকে পেট পুরে খেতে হলে অবশ্যই পকেট ফাঁকা করতে হবে। এখানকার জিনিসপত্রের দামগুলো আপেক্ষিকভাবে বেশি। আমরা এখন কলকাতা স্টেশন থেকে ধর্মতলায় যাচ্ছি। সেখানে যেতে হলে আমাদের মতো এভাবে ছোটো গাড়ি নিলে আপনার ভাড়া পড়বে প্রায় 500 টাকা। মাত্র 4 কিলোমিটার রাস্তায় এই 500 টাকার ভাড়া কম নয়, কিন্তু প্রতি কিলোমিটার প্রতি পড়ছে কত আপনারা নিজেরাই হিসাব করে কমেন্টে মেনশন করুন। আমরা বর্তমানে এগিয়ে যাচ্ছি শশীভূষণ স্ট্রিট ধরে। এই রাস্তায় ছোটোখাটো যানবাহন চলাচল করে। ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি না, সেই হেতু রাস্তার মধ্যে যথেষ্ট এলোমেলো পরিস্থিতি। মেলে রুম বুক করলাম, এবং রুমটা আমরা পরে দেখাচ্ছি, এখন গুছানো নয়। তো বিস্তারিতভাবে রুমের বিবরণ দেব। এখন যেহেতু ট্রেনের মধ্যে ছিলাম, খাওয়া দাওয়া ভালোভাবে হয়নি, সেহেতু এখন খেয়ে নিচ্ছি। আমরা পৌঁছেছি প্রায় রুমে পৌঁছতে আর রুম দেখতে দেখতে প্রায় 5টা বেজে গেছে। এখন আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। চলুন।